মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটা বাতিলের দাবিতে রাজপথে শিক্ষার্থীরা। মেধার ভিত্তিতে নতুন করে ফল প্রকাশের দাবি, না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। সারা দেশে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু। ভোটাধিকার প্রতিষ্ঠার সুযোগ করে দিয়েছে 5 আগস্ট, বললেন সিইসি। গণতান্ত্রিক শক্তিকে একজোট থাকার আহ্বান বিএনপি নেতার। অটিস্টিক সেলকে ব্যবহার করে রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ করেছেন পুতুল, বলছে দুদক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সরাতে পররাষ্ট্রের পর এবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিঠি। এবং 650 কোটি টাকার 20টি ডেমু ট্রেন ভাঙারি হিসেবে বিক্রির তোড়জোড়। 30 বছরের জায়গায় 10 বছরেই সব বিকল। ব্যক্তিস্বার্থে নেওয়া হয় প্রকল্প, দাবি বিশেষজ্ঞের। বদলে যাচ্ছে পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের পোশাক। ভাবমূর্তি পুনরুদ্ধার এবং সদস্যদের মানসিকতার পরিবর্তন আনতেই পোশাকের পরিবর্তন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে নতুন পোশাকে দেখা মেলে পুলিশের। উচ্চ পর্যায়ের বৈঠকে দেয়া হয় পোশাক পরিবর্তনের অনুমোদন। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নতুন পোশাকে ধীরে ধীরে জনগণের কাছে আরও গ্রহণযোগ্য হয়ে উঠবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া সীমান্তে উত্তেজনার সময় প্রতিবেশী রাষ্ট্র ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে, তাই এখন থেকে বিজিবিকেও টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড কেনার অনুমতি দেওয়া হয়েছে। পোশাকের সাথে সাথে সবকিছু মন মানসিকতা সবকিছুরই পরিবর্তন দেয়। তো আমি বারবার একটা বলি, আপনারা কিন্তু একটা ক্ষেত্রে হলো সবচেয়ে বেশি জোর দেবেন, এই হলো দুর্নীতি। আমরা কিন্তু সবসময় বলি জনবান্ধব পুলিশ করা, বাট তাদের তো মন মানসিকতা এইগুলি চেঞ্জ করতে হবে। 15 বছর ধরে তাদের যে ধরনের ট্রেনিং ছিল, তাদের ট্রেনিংয়ের ধরনও চেঞ্জ করতে হবে। তাদের এইগুলি তো করার জন্য আপনাকে সময় দিতে হবে। টিয়ার গ্যাস তো ওদের কাছে নাই, প্লাস আপনার ওদের কাছে তো ওই যে সাউন্ড গ্রেনেড নাই। এই সাউন্ড গ্রেনেড এইগুলি কেনার জন্য ওদের আমরা পারমিশন দিয়ে দিছি, যেটা নিয়ে আপনারা দেখছেন যে চাঁপাইনবাবগঞ্জে বিএসএফ এর কাছে আছে, কিন্তু আমাদের বিজিবির কাছে নাই। বিজিবির কাছে আছে হলো সব লেথাল ওয়েপন, এগুলি আমরা এদের অনুমতি দিয়ে দিচ্ছি। এ বিষয়ে আরো খবর জানাতে এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী প্রসূন আশিস, সরাসরি যাচ্ছি তার কাছে। আগেই আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির একটি বৈঠক শেষ হয়েছে, যেখানে সভাপতিত্ব করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তো এই মিটিংটি অন্যান্য এর আগে যে মিটিংগুলো হয়েছে তার চেয়ে অনেকটাই গুরুত্বপূর্ণ, এই কারণে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে আজকের এই বৈঠকটিতে। আমি যদি প্রথমেই বলি যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যখন সরকার পরিবর্তন হয়, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পতন হয়, এবং এরপর পরেই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই আমাদের দুই দেশের যে সীমান্ত, অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের যে সীমান্ত, সেই সীমান্ত অনেকটাই অস্থির হয়ে পড়েছে। অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের দীর্ঘ সীমান্ত পথের বিভিন্ন জায়গায় কিন্তু কাঁটাতারের বেড়া আছে, তবে অনেক জায়গায় কাঁটাতারের বেড়া নেই, যেটি ভারত সরকারের পক্ষ থেকেই কাঁটাতারের বেড়াটি দেওয়া হয়েছে। যেসব জায়গায় নেই সেসব জায়গায় অভিযোগ আসছে ভারতের পক্ষ থেকে যে বাংলাদেশ থেকে অনেক সন্ত্রাসী ভারতের মধ্যে ঢুকে যেতে পারে। এর প্রেক্ষিতে কিন্তু বাংলাদেশও সচেতন রয়েছে, ভারতও সচেতন রয়েছে, কিন্তু এরকম ঘটনা ঘটছে না বলে বাংলাদেশের পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা অনেকবারই আমাদের বলেছেন। সেই উত্তেজনাকর অবস্থার মধ্যেই সম্প্রতি, অর্থাৎ গত 2-3 দিন ধরে চাঁপাইনবাবগঞ্জের একটি সীমান্ত এলাকায় বিএস এবং বিডিআরের মধ্যে এবং স্থানীয় দুই দেশের স্থানীয় লোকজনের মধ্যে অনেকটাই উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়, যাতে ভারতের পক্ষ থেকে বাংলাদেশের মধ্যে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল নিক্ষেপ করা হয়, কিন্তু ভারতের দিকে বাংলাদেশের পক্ষ থেকে কোনো টিয়ার গ্যাস বা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়নি। তো এরকম একটি অবস্থায়, যেহেতু বর্ডার গার্ড বাংলাদেশ তারা বিভিন্ন ভারী অস্ত্র ব্যবহার করে, কিন্তু আগের সরকারের সময় কোনো টিয়ার শেল তাদের কাছে ছিল না, বিজিবির কাছে, এবং তাদের কাছে সাউন্ড গ্রেনেড ছিল না, তারাও কিন্তু এগুলো ব্যবহার করতে পারেনি। আজকের এই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে বিজিবি যাতে এই সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল ক্রয় করতে পারে সেই অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি এটি কেনার পরে সেগুলো প্রয়োজন বোধে সীমান্ত এলাকায় তারা ব্যবহার করবে সেই অনুমতিও দেওয়া হয়েছে। আরেকটা বিষয় যে 5ই আগস্ট যখন সরকার পরিবর্তন হয় তার আগের কয়েকদিন বা পরের কয়েকদিনে কিন্তু অনেক
পুলিশ সদস্যরা মারা গিয়েছেন এবং দেশের এই পরিস্থিতিতে পুলিশ সদস্যদের মনোবল ভেঙে গিয়েছে। এই মনোবল শক্তিশালী করার জন্য, মানসিকতার পরিবর্তন আনার জন্য পুলিশ এবং র্যাব বাহিনীর মধ্যে এবং আনসার বাহিনীর তাদের পোশাকটি পরিবর্তন করার আজকে একটি চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। আরেকটি বিষয়, যারা বিদেশি নাগরিক বাংলাদেশে অবৈধভাবে বসে আছেন, যারা অবস্থান করছেন প্রায় 33,000-এর বেশি, তাদেরকেও আগামী 31 জানুয়ারির মধ্যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে যাতে তারা বৈধ কাগজপত্র জমা দিয়ে বৈধ হয়ে যান। মূলত এই ছিল আজকের এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকের সবশেষ তথ্য। নতুন কোনো তথ্য থাকলে হয়তো আমরা জানাতে পারবো। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অটিস্টিক সেলকে ব্যবহার করে ভুয়া প্রকল্পের নামে রাষ্ট্রের বিপুল অর্থ আত্মসাৎ করেছে শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুল। এমনটা দাবি করে দুদক বলছে তার কোনো যোগ্যতাও নেই। যেসব অভিজ্ঞতার কথা উল্লেখ করেছেন তা কেবল কাগজে। পুতুলের কারণে বিশ্ব দরবারে ক্ষুণ্ণ হচ্ছে দেশের মর্যাদা। এসব বিবেচনায় নিয়ে তাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সরাতে এবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে দুদক। সাইমা ওয়াজেদ পুতুলের যোগ্যতা না থাকলেও অনৈতিকভাবে প্রধানমন্ত্রীর ক্ষমতা ব্যবহার করে তাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক নিয়োগে ভূমিকা রাখেন শেখ হাসিনা। যোগ্যতা হিসাবে স্বাস্থ্য সংস্থায় যেসব অভিজ্ঞতার কথা বলা হয়েছে তা কেবল কাগজি ও ফরমায়েশি। এমন অভিযোগে সম্প্রতি অনুসন্ধানে নেমেছে দুদক। বিশ্বের দরবারে পুতুলের কারণে বাংলাদেশের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে দাবি করে তাকে সরাতে কার্যকর পদক্ষেপ নিতে পররাষ্ট্রের পর স্বাস্থ্য মন্ত্রণালয়েও চিঠি দিল দুদক। সাইমা ওয়াজেদ পুতুলের যে নিয়োগ সংক্রান্ত বিষয়ে এটা অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে। অভিযোগ প্রমাণে সহায়ক যে সমস্ত দালিলিক প্রমাণাদি প্রয়োজন সেই সংক্রান্ত তথ্যাদির জন্য তারা তাদের কার্যক্রম করবেন। যেখানে যেখানে থেকে তথ্যাদি পাওয়া যাবে সেই সব দপ্তরে পত্র যোগাযোগ করবেন, ঘটনাস্থল পরিদর্শন করবেন। অভিযোগ প্রমাণে সহায়ক যারা থাকবেন তাদের সকলকে তাদের বক্তব্য গ্রহণ করা হবে। এছাড়া দুর্নীতির আশ্রয় নিয়ে পুতুল নিজ নামে পূর্বাচল নতুন শহরে 10 কাঠা প্লট বরাদ্দ, সূচনা ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান খুলে বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক উপঢৌকন আদায়ের অভিযোগ করা হয়েছে দুদকের চিঠিতে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনে কেউ যেন কেন্দ্র বা ভোট বাক্স দখল করতে না পারে সেজন্য সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সিএসসি এএমএম নাসির উদ্দিন। সাভারে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। বলেন, ভোটের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ 2025-এর কার্যক্রম শুরু হয়েছে। 2 সপ্তাহ ধরে নতুন, বাদ পড়া ও মৃত ভোটারদের তথ্য জোগাড় করবেন 65,000 তথ্য সংগ্রহকারী। সোমবার সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে কেন্দ্রীয়ভাবে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাচন কমিশনাররা বলেন, জুলাই আন্দোলনের জন আকাঙ্ক্ষা পূরণে বদ্ধপরিকর কমিশন। আমরা একটা বৈষম্য বিরোধী সমাজ চাই, একটা মানবিক সমাজ চাই। আমরা স্বাধীনভাবে মত প্রকাশ করতে চাই, স্বাধীনভাবে আমাদের প্রতিনিধি নির্বাচন করতে চাই। ভালো নির্বাচন দিয়ে, তা না হলে আমার এই পা সুস্থ হলে আমি আবার আন্দোলনে নামবো। কি আকুতি একটা ভোট দেওয়ার জন্য। নির্ভুল ভোটার তালিকা প্রস্তুত ও এনআইডিতে সঠিক তথ্য নিশ্চিত করতে সতর্ক হয়ে তথ্য সংগ্রহকারীদের কাজ করার নির্দেশ দেন কমিশনাররা। কাজটা যে খুব বিশাল ব্যাপক তা না, আমরা হিসাব করে দেখেছি খুব বেশি লোকের তথ্য সংগ্রহ করতে হবে না। এটি যদি আপনি মনোযোগ এবং মহৎ উদ্দেশ্য নিয়ে করেন, এটি কোনো কঠিন কাজ না। একটা নির্ভুল ভোটার তালিকা সংগ্রহ করবেন, এটা করতে হবে শতভাগ। ভোটের অধিকার প্রতিষ্ঠায় জনগণকে পাশে চেয়ে সিএসসি বলেন, অধিকার প্রতিষ্ঠার প্রথম ধাপের কাজ শুরু। আপনার পছন্দের প্রার্থী যেই হোক না কেন, যে বিজয়ী হোক আর জয়ী হোক, আপনি তা বলতে ভোটটা দেওয়া, তাইলে আমি এই যে লং জার্নিতে, পুরা জার্নিটাতে আমি আপনাদেরকে সাথে চাই। আপনার অধিকার যাতে কেউ এনক্রোচ করতে না পারে, ভোটের দিন যাতে কেউ আপনার অধিকার হরণ করতে না পারে, কেউ যাতে ভোট কেন্দ্র দখল করতে না পারে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে নতুন ভোটারদের তথ্য সংগ্রহের কার্যক্রম পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, সাভার। এদিকে দেশব্যাপী ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ চলছে। সকালে সিলেট, ব্রাহ্মণবাড়িয়া ও দিনাজপুর সহ বিভিন্ন জেলায় কর্মসূচি উদ্বোধনের পর তথ্য সংগ্রহে নেমে পড়েন কর্মীরা।
এ সময় 1 জানুয়ারি 2008 অথবা তার আগে যাদের জন্ম তাদের নাম ভোটার তালিকায় যুক্ত করা হয়। এছাড়া আগে যাদের নাম বাদ পড়েছে তাদেরও সংযুক্ত করার পাশাপাশি মৃত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া হয়। আগামী 3 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই কার্যক্রম। পরবর্তীতে তাদের ছবি তোলার কাজ শুরু হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এদিকে নতুন ভোটার হতে পেরে উচ্ছ্বসিত তরুণরা। ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিগুলোকে একজোট থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় মল চত্বরে জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে নিম গাছের চারা রোপণ কর্মসূচিতে কথা বলেন তিনি। রিজভী আরও বলেন, তথাকথিত উন্নয়নের নামে বৃক্ষ নিধন, খাল ভরাট ও নদী উজাড় করেছে স্বৈরাচারী সরকার। যারা ফ্যাসিবাদ কায়েম করেছিল তাদের যেন উত্থান না ঘটে সেজন্য সবার মধ্যে ন্যূনতম ঐক্য বজায় রাখার আহ্বান জানান রিজভী। দিল্লি যেন এখন একটি সেই ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে। সুতরাং তারা বসে নেই, তারা নানা কায়দায় নানাভাবে তারা তাদের চক্রান্ত ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। সুতরাং এটাকে আমাদের সম্মিলিতভাবে মোকাবিলা করতে হবে। গণতান্ত্রিক শক্তির সবাইকে ঐক্যবদ্ধ থেকে এই জিনিসগুলো পর্যবেক্ষণ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ছিল যেন গণতন্ত্রের জন্য, গণতান্ত্রিক পরিবেশ চিন্তা করা ভাবনা করাই ছিল যেন সোনার পাথর বাটি। বিশ্ববিদ্যালয়ে সহাবস্থান থাকবে, একটি ছাত্র সংগঠন আরেকটি ছাত্র সংগঠনের সমালোচনা করবে, দেশ এবং রাষ্ট্র নিয়ে কথা বলবে, সেই সুযোগ রাখেনি 15 বছর 15.5 বছর। সংবাদ মাধ্যম সত্য প্রকাশ করলে ফ্যাসিবাদ তৈরি হতো না বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর বড় মগবাজারে দৈনিক সংগ্রামের প্রকাশনার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে তিনি আরও বলেন, ফ্যাসিবাদ সরকারের আমলে প্রকৃত সত্য প্রকাশ পায়নি, যা এখনও কিছু কিছু ক্ষেত্রে রয়ে গেছে। একই অনুষ্ঠানে দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান বলেন, অপরাধ প্রমাণের আগে কোনো সাংবাদিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা যাবে না, প্রয়োজনে আইন করে তা বন্ধ করতে হবে। মত প্রকাশের স্বাধীনতার জন্য কাউকে হয়রানি করা যাবে না বলেও উল্লেখ করেন তিনি। মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে, মত প্রকাশের স্বাধীনতার জন্য কাউকে হয়রানি করা যাবে না। বর্তমান সরকারের আইন করে দিতে হবে যে কোনো সাংবাদিককে মামলায় গ্রেফতারি পরোয়ানা দেওয়া যাবে না বিচার সমাপ্ত হওয়ার আগে পর্যন্ত। অনেকেই সত্যকে সত্য হিসাবে তুলে না ধরে ফেসিবাদের সাথে আপোষ করেছিল। ফেসিবাদী আমলে এটা একেবারেই হয়নি, এখনো তার কিছু কালো ছায়া আমরা লক্ষ্য করি। জাতির দর্পণ হিসাবে সংবাদপত্র এবং বিভাগ হিসাবে সাংবাদিকরা ভূমিকা পালন করতেন। ফেসিবাদী শাসন এইভাবে জাতির উপর জেঁকে বসতে পারত না। যিনি যেভাবে বলেছেন, যিনি যেভাবে লিখেছেন, তারটা হুবহু সেইভাবে তুলে ধরতে হবে। পথে আসা প্রায় 48 লাখ টাকা মূল্যের ভারতীয় প্রসাধনী উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতার করা হয়েছে চক্রের মূল হোতা ফিরোজ আলম বাবুকে। পুলিশ বলছে 6 লাখ টাকা শুল্ক ফাঁকি দিয়েছে চালানটি। সকালে রাজধানীর মিন্টু রোডে ডিএমপি বিডিআর সেন্টারে এক সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সীমান্ত চোরাচালানে দুদেশের স্থানীয় কয়েকটি চক্র জড়িত। গোয়েন্দা পুলিশের উদ্ধারকৃত এসব পণ্য বাংলাদেশ ভারতের আখাউড়া সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে দেশে আনা হয়। রাজধানীর বনশ্রীর একটি বাসায় মজুতের পর সরবরাহ করা হতো সারা দেশে। একটি চক্র দীর্ঘদিন ধরেই এই কাজ করে আসছিল। দীর্ঘদিন নজরদারিতে রেখে অবশেষে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রোববার রাতে 4 ধরনের ভারতীয় প্রসাধনী সহ চক্রের অন্যতম সদস্য ফিরোজ আলম বাবুকে গ্রেপ্তার করে। অভিযান টিম গতকাল সোমবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, এই চালানেই প্রায় 48 লাখ টাকার প্রসাধনী ছিল, যার মাধ্যমে ফাঁকি দেয়া হয় 6 লাখ টাকার শুল্ক। ভারত থেকে স্থলবন্দরকে বাইপাস করে অন্য রাস্তা দিয়ে এটি বাংলাদেশের ভিতরে প্রবেশ করে এবং আখাউড়া সীমান্ত হয়ে পণ্য বহনকারী বিভিন্ন ধরনের পরিবহনের মাধ্যমে এটি ঢাকার বাজার সহ দেশের বিভিন্ন বাজারে যায়। চোরাকারবারিতে বড় সিন্ডিকেট জড়িত থাকারও আশঙ্কা করছে পুলিশ। একটি সিন্ডিকেট বা একটা চক্রের মাধ্যমে এই পুরো প্রক্রিয়াটা সম্পন্ন হয়। স্থানীয় কিছু লোকাল এজেন্ট থাকে, বিভিন্ন লেয়ারে লেয়ারে এদের লোক থাকে, তো জিনিসটা অনেক বড় চেইন মেইনটেইন করা হয়। চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তার ও চোরাকারবার বন্ধে গোয়েন্দা পুলিশ কাজ করছে বলে জানায় ডিএমপি। অভিযুক্ত ব্যক্তিকে আটক করে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা।
দেওয়ার কথা থাকলেও 10 বছরের মাথায় 650 কোটি টাকার ডেমো ট্রেন ভাঙারি হিসেবে বিক্রির পরিকল্পনা চলছে। নষ্ট ডেমোগুলো মেরামতের সক্ষমতা না থাকায় এই সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। বিশেষজ্ঞরা বলছেন, উপযোগিতা না থাকলেও ব্যক্তি লাভের আশায় নেওয়া হয়েছিল এই প্রকল্প। রেলে এরকম প্রকল্প আরও আছে জানিয়ে জড়িতদের শাস্তি দাবি তাদের। নাজমুস সালেহির রিপোর্ট। এ যেন ট্রেনের ভাগাড়, ঘন জঙ্গলে খোলা আকাশের নিচে পড়ে আছে এক একটি। দেখতে নতুন হলেও খসে পড়েছে বিভিন্ন যন্ত্রাংশ, খুবই নাজুক অবস্থা ডেমো ট্রেনের। 30 বছর সেবা দেওয়ার কথা বলে 10 বছর আগে 650 কোটি টাকায় চীন থেকে আমদানি করা হয় 20টি ডেমো। 5-6 মাস না যেতেই বিকল হওয়া শুরু। নতুন এ প্রযুক্তি নিয়ে ধারণা না থাকায় মেরামত করতে ব্যর্থ হন মেকানিকরা। মাঝে মধ্যে সচল হলেও 3 বছর আগে স্থায়ীভাবে বিকল হয়ে গেছে 20টি ডেমো ট্রেনই। ডেমোটি আনছে যে আনার পরে বেশি দিন চলে নাই। তো বাংলাদেশের যে পরিবেশ, এই পরিবেশের সাথে আর ডেমোর সাথে কোনো খাপ খায় না। দীর্ঘদিন যাবৎ এখানে নষ্ট অবস্থায় পড়ে আছে। রেলকর্মীরা বলছেন, ডেমো মেরামতের কোনো ওয়ার্কশপ না বানিয়েই কেনা হয় ট্রেন। ছিল না রক্ষণাবেক্ষণের বন্দোবস্ত। ডেমো সম্পর্কে কোনো ট্রেনিংও দেয়া হয়নি তাদের। এমনকি দেশীয় বাজারে এর কোনো যন্ত্রাংশও পাওয়া যায় না। ফলে কয়েকবার মেরামতের উদ্যোগ নিয়েও ব্যর্থ হন তারা। মেরামতের ওয়ার্কশপ আগে থেকে নাই এখানে। আমাদের কোনো ধারণা নাই। এটা আনার পরে মনে করেন যে মালামাল লাগবে, সেই মালামালগুলোও আসে না। 650 কোটি টাকার সম্পদ নষ্ট হওয়ার পর ডেমো মেরামতের সক্ষমতা না থাকার কথা স্বীকার করে রেলওয়ে মহাপরিচালক বলছেন, এগুলো নিলামে বিক্রির পরিকল্পনা চলছে। যদি এটা আমরা আসলে অকেজ ঘোষণা করি, যেটা চালাবো না, যা চলছে না, তখন এটা আমরা নিলামে বিক্রি করার আমরা চিন্তা করব। বিশেষজ্ঞরা বলছেন, উপযোগিতা না থাকার পরও শুধু ব্যক্তি লাভের আশায় ডেমো প্রকল্প নেওয়া হয়েছিল। রেলে এমন আরও প্রকল্প আছে জানিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান তাদের। আমি জানি রেল থেকে কখনো প্রপোজাল ছিল না, এটা একটা পরিকল্পিতভাবে টপ ডাউন, উপর থেকে ওহিনাজিল হয়েছে, রেলওয়েতে ল্যান্ড করেছে এবং প্রজেক্টটা নিয়েছে। ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় তার একটা দৃষ্টান্তমূলক আমার মনে হয় শাস্তির ব্যবস্থা এবং অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ করতে হবে। জনগণের অর্থের অপচয় হলেও শুধু কোচ সংকটে অনেক নতুন রুটে ট্রেন চালানো সম্ভব হচ্ছে না। গত 14 বছরে রেলের উন্নয়নে খরচ হয়েছে 1.5 লাখ কোটি টাকা, অথচ এখনও প্রতি বছর রেলের গড় লোকসান এসে দাঁড়িয়েছে 2000 কোটি টাকায়। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের অপরিকল্পিত উন্নয়নের ফলে ডুবতে বসেছে রেল। যারা এই 650 কোটি টাকা ধ্বংসের পেছনে দায়ী, তাদের আইনের আওতায় আনার দাবি রেল যাত্রীদের। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। দুপুর সময় আরও থাকছে। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে আজ শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসিতে বিজয় র্যালি। প্রথম দিনই সই করবেন রেকর্ড সংখ্যক নির্বাহী আদেশে। অপরাধী, ব্যবসায়ী ও ব্যাংকাররা একসঙ্গে অর্থনীতির সম্ভাবনাকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বলেন, এর দায় সরকারকে বহন করতে হচ্ছে, আগামীতেও করতে হবে। ফার্নিচার শিল্প নিয়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি। এ সময় উপদেষ্টা আরও বলেন, দেশের অভ্যন্তরীণ বাজারে ফার্নিচার শিল্পের চাহিদার 30,000 কোটি টাকা। 2030 এই খাত থেকে রফতানি $5 বিলিয়ন উন্নীত করা বাস্তবসম্মত নয় উল্লেখ করে দ্রুত $1 বিলিয়ন উন্নীত করার কথা বলেন। এজন্য উৎপাদনশীলতা বাড়ানোর উপর জোর দেন তিনি। এ সময় তিনি আগের সরকারের সময় অর্থনীতির সম্ভাবনা নষ্ট করার কথা তুলে ধরেন। ভিয়েতনামের অবশ্যই এখানে ক্রিমিনাল ব্যবসায়ী, ক্রিমিনাল ব্যাংকার্স, ক্রিমিনাল every sections of our society, how they have মানে criminalized a nexus, যারা অসম্ভবভাবে এই দেশকে প্রতারিত করেছে। আমাদের ইন্টারন্যাশনাল ব্যাংকিং রেটিং কমে গিয়েছে, কারণ আমাদের যে ম্যাক্রো ইকোনমিতে যে সংকটের সৃষ্টি হয়েছিল, এই সংকটের এই জিনিসগুলো আমাদেরকে এখনো তার দায় বহন করতে হচ্ছে। বন্দির হাতকে কর্মীর হাতে রূপান্তরের উদ্দেশ্যকে সামনে রেখে এই বাণিজ্য মেলায় অংশ নিয়েছে কারা পণ্য।
মেলায় ষষ্ঠ দিন থেকে বিক্রি শুরু করলেও ক্রেতা আকর্ষণ থাকায় এরই মধ্যে 26,31,000 পণ্য বিক্রি হয়েছে। এখানে মিলছে প্রায় 40টি কারাগারে থাকা বন্দীদের নিপুণ হাতে তৈরি বাহারি সব জিনিস। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার অন্য সব প্যাভিলিয়ন থেকে ব্যতিক্রম এই প্যাভিলিয়নটি। কারাগারের আদলে তৈরি করা এতে মিলছে দেশের প্রায় 40টি জেলের বন্দীদের হাতে তৈরি বাঁশ ও বেতের মোড়া, পাটের তৈরি ব্যাগ, নকশিকাঁথা, পাপোশ সহ গৃহসজ্জার বাহারি সব পণ্য। বন্দীর হাতকে কর্মীর হাতে রূপান্তরের উদ্দেশ্যেই এমন উদ্যোগ। সর্বনিম্ন 30 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 6,000 টাকায় মিলছে এসব কারাপণ্য। টেকসই ও ব্যতিক্রম হওয়ায় আকৃষ্ট হচ্ছেন ক্রেতা দর্শনার্থীরা। নিখুঁত, অনেক সুন্দর, অনেক ধৈর্য নিয়ে এই জিনিসগুলো বানিয়েছে। আমার বেশ ভালো লেগেছে, আর প্রাইসও বেশ রিজনেবল। ছোট মোড়া, মাঝারি ধরনের এবং যে চেয়ারগুলি আছে খুব রাজকীয় চেয়ারগুলি। দৈনন্দিন যে জিনিসপত্র আমাদের প্রয়োজন সেটা আমরা এখানে পাচ্ছি। কয়েদিরা এটা তৈরি করছে, তাদেরও একটা কর্মসংস্থান হচ্ছে এবং এটা আসলে মনে করি যে ইটস আ রিয়েলি গুড ইনিশিয়েটিভ। এই জিনিসগুলো ক্রয় করে তাদেরকে এতটুকু আত্মবিশ্বাস বা কনফিডেন্স দেয়া যে হ্যাঁ তারাও পারবে। কারাপণ্য বিক্রির লভ্যাংশের 50% দেওয়া হয় বন্দীদের। এই টাকা তারা নিজেদের জন্য খরচ করতে পারেন কিংবা দিতে পারেন পরিবারকে, আর বাকি অর্ধেক জমা দেওয়া হয় সরকারি কোষাগারে। প্রচুর চাহিদা, যত দর্শনার্থী আসে, যারাই আসে, মানে প্রায় লোকেই খোঁজে যে কারাপণ্যের স্টলটা কোথায়। বন্দির হাতকে কর্মীর হাতে রূপান্তর করা আমাদের মূল উদ্দেশ্য। মানে এটা তারা যেইভাবে ট্রেন্ড নিয়ে যাচ্ছে, বাইরে যাওয়াও জানি তারা একটা কাজ করতে পারে। এদিকে কারা বন্দীদের পণ্য মেলায় তুলে ধরতে পেরে খুশি কর্তৃপক্ষ। যে অপরাধী তারা ভিতরে যে কাজ করে এবং মানুষের সামনে যে পণ্যগুলোকে বা কুটির শিল্প যাই বলেন, এগুলো যে মানুষের কাছে আনতে পারছি আমরা, এই দেখে আমি খুব আনন্দিত। অধিকাংশ কারাগার থেকে আমরা এই পণ্যগুলো নিয়ে আসছি, একটাই কারণ, একটা বন্দীকে যেন আমরা পুনর্বাসিত করতে পারি। মেলায় গেল 13 দিনে 26,31,000 টাকার কারাপণ্য বিক্রি হয়েছে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে আজ শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সকাল 10টায় ক্যাপিটল হিলে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান ঘিরে রাজধানী ওয়াশিংটন ডিসি জুড়ে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। জমকালো আয়োজনে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের যোগ দেওয়ার কথা রয়েছে। ওয়াশিংটন ডিসি থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের রাজস্বিক প্রত্যাবর্তনের ক্ষণ গণনা শুরু। আবারও হোয়াইট হাউসের মসনদে বসতে যাচ্ছেন তিনি। একবার প্রেসিডেন্ট হওয়ার পর হেরে গিয়ে আবারও ক্ষমতায় আসা মার্কিন ইতিহাসে নজিরবিহীন ঘটনা। তাই ঐতিহাসিক অভিষেক অনুষ্ঠান ঘিরে কৌতূহলের অন্ত নেই। আগের দিনের আতশবাজি উৎসবের পর প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার আগে রোববার সর্বশেষ র্যালিতে অংশ নেন ট্রাম্প। বৈরী আবহাওয়ার মধ্যে ওয়াশিংটন ডিসিতে সমাবেশে অংশ নিয়ে ট্রাম্প বলেন, বিশ্ববাসী এবার নতুন এক আমেরিকা দেখবে। American strength and prosperity, dignity and pride. I'm thrilled to be back with so many friends. ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটনে আসছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। এদের মধ্যে আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মাইলি ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির অংশ নেওয়ার কথা রয়েছে। শপথ অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর প্রতিনিধিত্ব করার কথা দেশটির ভাইস প্রেসিডেন্ট হান ঝেং এর। 1874 সালের পররাষ্ট্র দপ্তরের তথ্য বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতা হস্তান্তর অনুষ্ঠানে কোনো বিদেশি নেতা কখনো যোগ দেননি। সেই দিক দিয়েও এটি হতে যাচ্ছে বিরল এক অভিষেক। 2021 সালে জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে নজিরবিহীনভাবে অনুপস্থিত ছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সেই বাইডেনই শুধু নন, ট্রাম্পের শপথ প্রত্যক্ষ করবেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, জর্জ ডব্লিউ বুশ এবং বারাক ওবামাও। এমনকি ট্রাম্প যাকে নির্বাচনে হারিয়েছেন সেই কমলা হ্যারিসেরও উপস্থিত থাকার সম্ভাবনা প্রবল। ট্রাম্প প্রশাসন থেকে আমন্ত্রণ জানানো হয়েছে টেসলার ইলন মাস্ক, ম্যাটার মার্ক জাকারবার্গ, অ্যামাজনের জেফ বেজোস, অ্যাপেলের টিম কুক, টিকটকের সু চিউ এবং গুগলের সুন্দর পিচাইকে। যদিও শপথ অনুষ্ঠানে থাকছেন না সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা ও সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি।
বৈরী আবহাওয়ার মধ্যে হতে চলেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক। 1985 সালের পর এবারই প্রথম ক্যাপিটল হিলের বাইরে না হয়ে অনুষ্ঠানটি হচ্ছে ইনডোরে। তবে ঠান্ডা যত তীব্রই হোক না কেন, কয়েক লাখ মানুষের সমাগম ঘটেছে এখানে। রাজধানী জুড়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ক্যাপিটল হিল, ওয়াশিংটন ডিসি। খেলার খবর। হুড়োহুড়ি আর চরম বিশৃঙ্খলার মধ্য দিয়ে রংপুরে চলছে বিপিএল দল রংপুর রাইডার্সের ফ্যানফেস্ট। ভিন্নধর্মী এক আয়োজন করে সাড়া ফেলেছে ফ্র্যাঞ্চাইজিটি। দুপুরে হেলিকপ্টারে করে চট্টগ্রাম থেকে রংপুর স্টেডিয়ামে পৌঁছান সোহান সৌম্যরা। প্রিয় ক্রিকেটারদের কাছ থেকে দেখতে রংপুর স্টেডিয়ামে জড়ো হন অগণিত ভক্ত। চাপ সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় আইন শৃঙ্খলা বাহিনীকে। নিজেদের গ্লোবাল সুপার লিগ ও বিপিএল ট্রফি নিয়ে হোম সিটিতে ট্রফি প্যারেড করবে রংপুর রাইডার্স। ট্রফি দুটির সঙ্গে ছবি তোলার সুযোগ পাবেন ভক্তরা। ১৫০০ ফ্যানকে জার্সি উপহার দিবে ফ্র্যাঞ্চাইজিটি। এছাড়া রয়েছে কনসার্ট। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ভাবমূর্তি পুনরুদ্ধারে পুলিশ র্যাব আনসারের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত। সীমান্তে সাউন্ড গ্রেনেড ব্যবহার করতে পারবে বিজিবি, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সারা দেশে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু। ভোটাধিকার প্রতিষ্ঠার সুযোগ করে দিয়েছে 5 আগস্ট, বললেন সিইসি। গণতান্ত্রিক শক্তিকে একজোট থাকার আহ্বান বিএনপি নেতার। এই ছিল দুপুরের সময়ে, সঙ্গে থাকুন সময়ে।